প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আর বাজারের উপর নির্ভরশীল নয়, সহজ উপায়ে সংরক্ষণ করুন, সারা বছর তাজা থাকবে সবুজ মটর। বাংলাদেশে জোর জল্পনা, ভোটের পরও আরো 6 মাস ক্ষমতা থাকবেন ইউনূস, কি বলছে অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়া থেকে গেমিং, ডিজিটাল নেশা বাড়ছে, ডিপ্রেশন, ধ্বংস হচ্ছে যুব সমাজ, কি বলছে অর্থনৈতিক সমীক্ষা। ভোটের আগে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিনক্ষণ জানালো এসএসসি। লক্ষ্যের ভান্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে, মোদি মমতা দুজনকে সতর্ক করলো আর্থিক সমীক্ষা। আনন্দপুর অগ্নিকাণ্ডে নয়ামোড়, 4 দিন পর গ্রেপ্তার আরো 2, এবার পুলিশি হেফাজতে কারা। ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন, দলীয় কর্মীদের নিদান অর্জুনের। রফি, কিশোর, শানু সব এক গ্লাসে গুনলে অরিজিৎ হয়, গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের। আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি, সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত। আমার কাজ হলো মিয়াদের সমস্যায় ফেলা, ভোটমুখী অসমে হিমন্তের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক। ড্রাইভারের সঙ্গে পালানোর অভিযোগ উড়িয়ে বউ পেটানোর নালিশ, ব্যারাকপুরের বিরিয়ানি মালিকের ঘরোয়া গেচ্ছা থানায়। শুনানিতে একদম ঢিলেমি নয়, 2 পরগনাকে আতশ কাচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। ৭৮তম মৃত্যুবার্ষিকীতে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বছরে 2 কোটিরও বেশি চাকরি প্রতিশ্রুতি পূরণ করল মোদী সরকার, সংসদে জোরালো দাবি কেন্দ্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। শীতকাল এলেই বাজার ভরে যায় টাটকা সবুজ শাকসবজিতে, আর সেই তালিকায় সবুজ মটরের নাম থাকবে। রান্নার স্বাদ বাড়ানো থেকে শুরু করে পোলাও, কচুরি, ভাজি পাও বা তরকারি, সব ক্ষেত্রেই সবুজ মটর অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সমস্যা শুরু হলো গরম পড়তে, বাজারে ভালো মানের মটর পাওয়া যায় না, আর পেলেও দাম থাকে আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে যদি শীতকালে সঠিক উপায়ে সবুজ মটর সংরক্ষণ করা যায়, তাহলে সারা বছর নিশ্চিন্তে তা ব্যবহার করা সম্ভব। অনেকে খোসা ছাড়ানো মটর সরাসরি ফ্রিজে রেখে দেন, প্রথম দিকে সমস্যা না হলেও কয়েক মাস পর দেখা যায় মটরের রং হলুদ হয়ে যাচ্ছে, স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, আর রান্না আগের মতো ঠিক ফ্রেশনেসটা আসছে না। এর মূল কারণ হলো মটরের ভেতরে থাকা প্রাকৃতিক এনজাইম, যা ঠান্ডায় ধীরে ধীরে কাজ করতে থাকে। এই এনজাইম নিষ্ক্রিয় না হলে মটরের রং, গন্ধ, পুষ্টিগুণ নষ্ট হতে শুরু করে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁর পক্ষে বেশি ভোট পড়লেও আরও অন্তত 6 মাস ক্ষমতায় থাকবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওই 6 মাসে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ মেনে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনগুলি কার্যকর করবে বলে একাধিক সূত্রের খবর। সরকারের এমন ভাবনার কথা প্রথম উঠে আসে সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান তথা জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের কথায়। তিনি এক অনুষ্ঠানে বলেন, জাতীয় সংসদ গঠিত হওয়ার পর তাদের প্রথম কাজ হবে সংবিধান সংশোধন করা। সেজন্য নতুন সংসদ প্রথমে গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধনের কাজ সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার। আলী রিয়াজের এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে জোর জল্পনা শুরু হয়েছে। সংসদ নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হবে ঠিক কবে। ভারতের ইকোনমিক সার্ভে 2026 ডিজিটাল আসক্তি নিয়ে বড়সড় সতর্কবার্তা দিয়েছে। জানানো হয়েছে যে স্মার্টফোন, সমাজ মাধ্যম, অনলাইন গেমিং আর ওটিটি প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটানোর কারণে দেশের যুব সমাজের মানসিক স্বাস্থ্যে, কাজের উৎপাদনশীলতা এবং ভবিষ্যৎ রোজগারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। গত 1 দশকে ভারতবর্ষের ডিজিটাল ব্যবহারের বিস্তার চোখে পড়ার মতো। সস্তা ইন্টারনেট, প্রায় সমস্ত মানুষের হাতে স্মার্টফোন এবং 5G পরিষেবার ফলে 2014 সালে যেখানে ইন্টারনেট সংযোগ ছিল প্রায় 25 কোটি, সেখানে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 97 কোটিতে। এখন দেশের ডিজিটাল অর্থনীতি জাতীয় আয়ের প্রায় 11.74%, যা খুব তাড়াতাড়ি 13% ছাড়াতে পারে। সমীক্ষা অনুসারে আজ দেশের 85%-এরও বেশি বাড়িতে অন্তত একটি করে স্মার্টফোন রয়েছে। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সমস্ত কিছুতেই ব্যবহার হয় স্মার্টফোন। অপেক্ষার শেষ, স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আগামী 1 এবং 8 মার্চ 2টি পরীক্ষা নেওয়া হবে। 1 মার্চ দুপুর 12টা থেকে হবে ক্লার্ক পদের পরীক্ষা, 8 মার্চ 12টা থেকে হবে গ্রুপ ডির পরীক্ষা। গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা 2989, আবেদন করেছেন 8 লক্ষ পরীক্ষার্থী। গ্রুপ ডি শূন্য পদ 5468। গ্রুপ ডিতে নিয়োগের জন্য 8.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ সির পরীক্ষা হবে 1.5 ঘন্টা ধরে, গ্রুপ ডির পরীক্ষা হবে 1 ঘন্টা ও 20 মিনিট।
দৃষ্টিহীন ও লিখতে সমস্যা এমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির 1500-র বেশি পরীক্ষা কেন্দ্র প্রয়োজন। যদি এখন এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, দুদিনই এসএসসিকে মাধ্যমিক পরীক্ষার মতো পরীক্ষা নিতে হবে। বিধানসভা ভোটের আগে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়েছিল কর্তৃপক্ষ। নবান্নকে এই বিষয়ে প্রস্তাব পাঠায় স্কুল শিক্ষা দপ্তর। লক্ষ্মীর ভান্ডারে আসলে অলক্ষ্মীর অশনি সংকেত লুকিয়ে রয়েছে বলে তথ্যহীনভাবে সতর্ক করল আর্থিক সমীক্ষা। অনেকের মতে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য। গত বিধানসভা ভোটের ইস্তাহারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রাজনৈতিক পণ্ডিত মনে করেন ওটাই ছিল মমতার তুরুপের তাস। তারপর থেকে রাজ্যে রাজ্যে এই ধরনের প্রকল্প সংক্রামক হয়ে গেছে। একদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের প্রকল্পকে খয়রাতি বা রেবড়ি কিংবা ভোট কেনার অস্ত্র বলে সমালোচনা করলেও পরে তার দলই ঠেলায় পড়ে এই স্রোতে গা ভাসিয়েছে, যার সর্বশেষ নমুনা দেখা গিয়েছে বিহার ভোটের মুখে। আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এবার মোমো কোম্পানির 2 আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। নরেন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে যে ওই সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গতকাল রাতে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগেও গত মঙ্গলবার রাতে ডেকোরেটার্সের গোদামের মালিক গঙ্গাধর দাসকে গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে যুক্ত মোমো কোম্পানির বিরুদ্ধে এতদিন কোনো পদক্ষেপ না হওয়ায় উঠছিল নানা রকমের প্রশ্ন। এদিকে কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ আনন্দপুরে প্রতিবাদ মিছিল করবেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 11টা থেকে বেলা 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে এবং সবচেয়ে বেশি 2000 জন পর্যন্ত অংশ নিতে পারবেন। তৃণমূল কংগ্রেসকে কার্যত সামাজিক ও রাজনৈতিকভাবে একঘরে করার ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, তৃণমূলের কোনো কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না। তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া বা তাদের বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। অর্জুন সিং এর বক্তব্যে তৃণমূল কর্মীদের বয়কটের আহ্বান স্পষ্ট হয়ে উঠেছে। এক সভায় তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে আর নাটকীয় লড়াই নয়, এবার সরাসরি যুদ্ধের মানসিকতা নিয়ে ময়দানে নামতে হবে। তার কথায় ওদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক রাখা যাবে না, নিয়ন্ত্রণ করলে যাবে না। তৃণমূলের বিরুদ্ধে মনে ক্ষোভ আর ঘৃণা পুষে রাখতে হবে, নিজের রক্তে আগুন জ্বালিয়ে লড়াই করতেই হবে। দলীয় কর্মীদের আরও উস্কে দিয়ে তিনি বলেন, ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন। সম্প্রতি প্লেব্যাক গায়কের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ সিং, জানিয়ে তোলপাড় সঙ্গীত জগতে এবং গায়কদের অগুন্তি ভক্তদের মধ্যে। এবার সে প্রসঙ্গে মুখ খুলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। অরিজিৎ সিংকে কার্যত শ্রেষ্ঠত্বের আসনে বসেও তার প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ভাবনা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করলেন মদন। অরিজিতের গায়কী এবং জনপ্রিয়তা প্রসঙ্গে মদন মিত্র এদিন উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, মোহাম্মদ রফি, কিশোর কুমার, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, শান এসব মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে অরিজিৎ। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এত বড় নাম করেছেন উনি। এমনকি অরিজিৎ সিং এর বিশ্বজোড়া খ্যাতির সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনাও টেনে এনেছেন বিধায়ক। সামনে বিধানসভা নির্বাচন, আগামী মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলেও হতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি চতুর্থবার ক্ষমতায় আসতে পারবে, নাকি বিজেপি সরকার করবে? এই প্রশ্নে রাজনীতির উত্তাপ চরমে। বাংলায় ভোটের উত্তাপের মাঝে একটি সর্বভারতীয় চ্যানেলের করা সমীক্ষা সামনে এসেছে। তাতে বলা হয়েছে, যদি আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস 2024 সালের ফলাফল পুনরাবৃত্তি করতে পারে এবং পশ্চিমবঙ্গে প্রায় সব আসন তারা ধরে রাখতে পারে। ইন্ডিয়া টুডে সিওয়াটার মুড অব দ্য নেশন সমীক্ষায় এই অনুমান করা হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2019 সালের তুলনায় ভালো পারফর্ম করেছে। 42টি আসনের মধ্যে 29টি জিতেছে, সেখানে বিজেপি 12টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে। তার দাবি, অসমে এসআইআর হলে কমপক্ষে 4 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, অসমে এসআইআর প্রক্রিয়া শুরু না হলেও বিশেষ সংশোধন বা এসআইআর করছে কমিশন। ইতিমধ্যে সেই প্রক্রিয়ার আওতায় এসে বাদ পড়েছে অন্তত 10 লক্ষেরও বেশি ভোটারের নাম। ফলে এই আবহে হেমন্তর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হাতে আর 1 মাস, তারপরে অসমে নির্বাচন। ইতিমধ্যে দ্বিতীয়বার ক্ষমতার মসনদে আসতে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে অসমের বিজেপি সরকার। সেই সূত্র ধরেই হেমন্ত বলেন, মিয়ারা যাতে ভোট দিতে না পারে তার জন্য ব্যবস্থা নিয়েছি আমরা। তবে এটা ছিল প্রাথমিক পর্যায়ের কাজ। যখন অসমে এসআইআর হবে তখন 4 থেকে 5 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তার সংযোজন, কংগ্রেস আমাকে যতই হেনস্থা করুক এটা আমরা করবই। ব্যারাকপুরের বিরিয়ানি বানাই আলাদা খ্যাতি, কিন্তু এবার সে বিরিয়ানি বিক্রেতার ঘরোয়া কেচ্ছা পৌঁছে গেল থানার দোরগোড়ায়। অভিযোগ পাল্টা অভিযোগে জট পাকিয়ে গেল এক প্রসিদ্ধ বিরিয়ানি মালিকের পারিবারিক সম্পর্ক। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একদিকে গাড়ির চালক, অন্যদিকে স্বামী নিজেই। অভিযোগের সূত্রপাত অনির্বাণ দাসের তরফে।
ব্যারাকপুরের পরিচিত বিরিয়ানি বিক্রেতা অনির্বাণের দাবি, তার স্ত্রী শ্রমনা দাসকে ফুসলি নিয়ে পালিয়েছিল তাদেরই গাড়ি চালক সমীর সেন। শুধু তাই নয়, দীঘা ও পুরী ঘুরে ফের স্ত্রীকে নিয়ে মুম্বাই পালানোর ছকও কষা হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সে অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে চালক সমীরকে, কিন্তু নাটকের মোড় ঘোরে ধৃতই। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে স্বয়ং বিরিয়ানির মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধে শ্রমনা দাস পুলিশের কাছে অভিযোগ করেন যে তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করত। এরপরেই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ভোটার তালিকা বিশেষ নিবি সংশোধন বা এসআর সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনের উপর সময়ের কাঁটা বেঁধে আরও করা হলো জাতীয় নির্বাচন কমিশন। নোটিশ পাঠানো থেকে শুরু করে নথি আপলোড, মাঠ পর্যায়ের আধিকারিকদের ভূমিকা সব ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর ঢিলামি বরদাস্ত হবে না। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। বৈঠকের মূল ফোকাসই ছিল 24 পরগনাকে কেন্দ্র করে এসআইআর এর কাজে ঢিলেমি নিয়ে এই দুই জেলা নিয়ে কমিশনের অসন্তোষের ইঙ্গিত আগেও মিলেছে। তাছাড়া কমিশনের দেওয়া মহাত্মা গান্ধীর ৭৮তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার দিল্লির রাজঘাটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেখানে গান্ধীজির প্রিয় ভজন রঘুপতি রাঘব রাজারাম সহ একাধিক ভক্তিকীর্তি পরিবেশিত হয়। শুক্রবার সকালে নরেন্দ্র মোদী দিল্লির রাজঘাটে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজঘাটে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এর আগেও সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী লেখেন, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে জাতির জনকের প্রতি আমার শত শত প্রণাম। শ্রদ্ধেয় বাপু স্বদেশের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যা আজও একটি উন্নত আত্মনির্ভর ভারতের সংকল্পের অন্যতম স্তম্ভ। তার ব্যক্তিত্ব ও কর্ম চিরকাল দেশবাসীকে কর্তব্যের পথে চলার প্রেরণা যোগাবে। ক্ষমতা এলে বছরে 2 কোটি চাকরি, সে 2014 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর 11 বছর অতিবাহিত। এই প্রতিশ্রুতির কথা উঠলে অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকারকে। যদিও এবার খানিকটা পাল্টা দেওয়ার সময় এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যানের দাবি, বছরে 2 কোটি চাকরি সে প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে। বুধবার সংসদে তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দাবি করেছে, গত বছর দেশজুড়ে 2 কোটি 22 লক্ষ জনের চাকরি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন, দেশে বেকারত্বের হার লাগাতার কমছে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে বেকারত্বের হার কমে হয়েছে 3.2%, যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। 2023 সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশজুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এ পর্যন্ত দেশজুড়ে 18,000 রোজগার মেলা হয়েছে। কেন্দ্র বিজেপির শাসিত রাজ্যের সরকারি মেলাগুলির আয়োজন করে।